একেবারে টপ লেভেলে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে। তো এখন ট্রাম্পের একটা যে ভাষণ ছিল, আপনার মনে আছে যে যেদিন আক্রমণ শুরু করা হয়, ট্রাম্প একটা ভাষণে ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে, আমরা এদেরকে শেষ করে দিব। আমরা যখন শেষ করলাম, তখন মানে তোমরা এসে সরকারটা তোমাদের দখলে নিয়ে নিবে। কিন্তু আজকেই তিনি যে এটা হচ্ছে ট্রাম্পের আরকি মানে ব্যবহারটা এরকম হয়। আজকে তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে, ইরানের যে নতুন নেতৃত্ব আসছে তাদের সাথে তার কথা হয়েছে এবং তারা এখন একটা কথা বলতে চায়। সো এটার মানে কি? কারণ নতুন নেতৃত্ব মানে কি? এটা তো ইসলামিক সরকারই রয়ে গেছে। সর্বোচ্চ নেতা মারা গেছেন। তো এখন সর্বোচ্চ নেতা মারা গেলে তাদের একটা সংবিধানে পদ্ধতি আছে যে কিভাবে নতুন নেতা নির্বাচিত হবে। এবং তারা সেই পদ্ধতি মানে কাজ অলরেডি শুরু করে দিয়েছে। পদ্ধতিটা হচ্ছে যে একটা ৩ সদস্যের একটা ট্রানজিশনাল কাউন্সিল তারা গঠন করে। অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারেন। হ্যাঁ, সেরকম একটা গঠন করে ৩ জনের, এবং সেই ৩ জনের চালাতে থাকে। ইন দ্য মিন টাইম কাউন্সিল অফ এক্সপার্টস বলে একটা আ মানে আছে, কাউন্সিল, পরিষদ। আম ৮৮ জন সদস্য, তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়। এই ৮৮ জন ডিসাইড করবে, মানে ভোট দিয়ে নির্বাচিত করবে পরবর্তী আয়াতুল খোমেনির জায়গায় কে হবে সর্বোচ্চ নেতা, সেটা তারা ডিসাইড করবে। তবে এটা কবে ডিসাইড করবে সেরকম কোনো সময়সীমা নেই। ইরানের তরফ থেকে বলা হচ্ছে যে এটা আগামী ২-৩ দিনের মধ্যে হয়ে যেতে পারে। কাজেই কিন্তু ওই যে রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ এবং সরকার দখলের যে কথা স্বপ্ন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেখছিলেন, সেই জিনিসটা এখনো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় খবর শোনা যাচ্ছে যে ইরানিরা উল্লাস করছে। কিন্তু মানে অভ্যুত্থান বলতে যেটা বোঝায়, সেই অভ্যুত্থানের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এবং আমার মনে হয় যে ট্রাম্পও চাইবে না যে যুদ্ধটা বেশিদিন মানে দীর্ঘায়িত করতে। সাবির ভাই, আপনি আপনি যেমনটি বলছিলেন তাতে মনে হচ্ছে যে বাংলাদেশে যেমনটি হয়েছে রেজিম চেঞ্জ, হ্যাঁ? যে একটা সরকারের পতন হলো, মানুষ একদম সব তছনছ করলো, লুটপাট করলো, হুম। মারপিট যে যাকে পারছে একটা টোটাল chaos তৈরি করা। মানে এটি হয়নি দেখে কি আপনি বলছেন যে আ ডোনাল্ড ট্রাম্পের আশা পূরণ হয়নি? না, মানে মূল কথা হচ্ছে যে কোনো অভ্যুত্থান হচ্ছে না। রাস্তায় কিন্তু এখানে তো শুধু একটা ব্যক্তি না বা একটা দল না। এটা হচ্ছে একটা সরকার ব্যবস্থা। এটা হচ্ছে ইসলামিক রিপাবলিক। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু যেটা চাচ্ছে ইসলামিক রিপাবলিকের পতন, এবং ইসলামিক রিপাবলিকের বদলে একটা অন্য শাসন ব্যবস্থা আসবে। সেখানে হতে পারে ওই যে প্রাক্তন যে রাজা ছিলেন, রাজা রেজা পাহলভি, তার ছেলে, তিনি তো বসে আছেন। তিনি মনে করছেন যে তিনি এসে ক্ষমতা দখল করবেন। অথবা অন্য কেউ ক্ষমতা দখল করবে। কিন্তু এই যে মোল্লাদের শাসন, যেটা ইসলামতন্ত্র বলুন আর ইসলামিক রিপাবলিক, এই ইসলামিক রিপাবলিকটাকে ওভারথ্রো করা, এটাকে উৎখাত করা, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। কিন্তু সেটা করতে গেলে তো শুধু একটা লোক মারলে হবে না। এটা পুরো মানে ওদের যত সরকারের যত লেয়ার আছে, সবগুলাকে উৎখাত করতে হবে। মানে একটা সার্বিক অভ্যুত্থান লাগবে। সেটা মারপিট হোক বা লুটতরাজ, সেটার কথা আমি বলছি না। তো সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সেটার জন্য আপনার রাস্তায় লাখ, লাখ লোক নামতে হবে। সেটা করতে গেলে আপনার পুলিশকে তাদের সাথে জয়েন করতে হবে। সেটা করতে গেলে সেনাবাহিনী বা রেভলিউশনারি গার্ড, যেটা আরকি তাদের প্যারামিলিটারি বাহিনী, তাদেরকে আত্মসমর্পণ করতে হবে। অনেক কিছু করতে হবে। তো এগুলোর কোনো লক্ষণ নেই। কিন্তু কিন্তু তারা কি এরকমটি চেয়েছিল? আমেরিকা কি এরকমটি চেয়েছে? তারা তো এটা একেবারে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণে একেবারে পরিষ্কার বলা আছে। ইরানের জনগণকে এবং নেতানিয়াহুর না, প্রতিটা ভাষণে। ইরানের প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন? দেখুন যে তিনি বলেছেন আপনারা ঘরে অবস্থান করুন। আপনাদের মানুষকে কিন্তু ঘরে থাকতে বলেছে। তিনি কিন্তু বলেননি আপনারা বাইরে বেরিয়ে আসুন। তাই না? মানুষকে ঘরে থাকতে বলেছে যখন আমরা বোমা ফেলছি তখন। তারপরে বলছে যখন আমরা শেষ করব তখন তোমরা এসে তোমাদের সরকার দখল করবা। তো এটা সে সেটি বলেছে। এখন কি আপনার আচ্ছা। মনে হয় সেটি শেষ হয়েছে? না। আমি তো সেটাই বলছি যে যুদ্ধ তো শেষ হয়নি। কিন্তু অলরেডি ট্রাম্প বলা শুরু করেছে যে তিনি নতুন সরকারের সাথে আলোচনা করতে যাচ্ছেন। তো সেটার মানে কি? তাহলে কি তিনি এই নতুন সরকার, বা নতুন সরকার মানে কি? মানে খামেনির জায়গায় যারা আসবে তাদের মানে শাসন তিনি মেনে নিচ্ছেন। অর্থাৎ ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক সরকার যেটা, ইসলামিক বিপ্লব যেটা, সেটা রয়ে যাবে। এটা তিনি মেনে নিবেন।
এটা যদি তিনি মেনে নেন, তাহলে তো এটা মানে তিনি দেখাতে চাইবেন যে তিনি একটা মানে কি বলে বিরাট সাফল্য অর্জন করেছেন। আসলে তো সেটা সাফল্য হবে না। কারণ তার লক্ষ্য তো হচ্ছে যে ইসলামিক শাসন ব্যবস্থাটাকে উৎখাত করা। যেটা নেতানিয়াহুর সেই একই লক্ষণ। হুম। কিন্তু মানে ইরানের তো অনেক মানুষ এই শাসন ব্যবস্থা পছন্দ করে না। এটিও তো হুম। সত্য। ইরানের অনেক মানুষ এই শাসন ব্যবস্থা পছন্দ করে না। আবার ইরানের অনেক মানুষ এই শাসন ব্যবস্থা পছন্দ করে। হুম, এটাই হলো সমস্যা। এটা কিন্তু এমন না যে সারা দেশ এই আম মোল্লাদের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ছে। না, কারণ না যে যখন নির্বাচন হয়, এই ধরুন গত যে নির্বাচন হলো, পেজেশকিয়ান তিনি নির্বাচিত হলেন। সে নির্বাচনে কি লোকে ভোট দেয়নি? অনেকে ভোট দিয়েছে। সবাই তো ভোট দেয় না, কিন্তু অনেকে ভোট দিয়েছে। সো যারা পেজেশকিয়ানকে ভোট দিয়েছে বা পেজেশকিয়ানের যেই প্রতিদ্বন্দ্বী, তিনিও তো এই ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাসী। কারণ ইরানের গণতন্ত্র হচ্ছে ভিন্ন ধরনের গণতন্ত্র। আপনাকে এই ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাস করতে হবে। নাহলে তো আপনি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন না। আপনি এই শাসন ব্যবস্থাকে উৎখাত করার নীতি নিয়ে এই দেশে রাজনীতি করতে পারবেন না। কাজেই যখনই মানুষ ভোট দিয়েছে, কোটি, কোটি মানুষ ভোট দেয়। সো তারা কি এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে ভোট দিচ্ছে? না। এই শাসন ব্যবস্থার পক্ষেই ভোট দিচ্ছে। আবার ইরানে কোটি, কোটি লোক আছে যারা এই শাসন ব্যবস্থাকে উৎখাত করতে চায়। এখন সেটা করতে গেলে তাদেরকে যেই ধরনের শক্তি নিয়ে রাস্তায় নামতে হবে, সেই ধরনের শক্তি আছে কিনা? ট্রাম্প মনে করেছিলেন যে আমি যদি বোমা-টোমা ফেলে মানে টপ লিডারদের আমি খুন করে ফেলি, তাহলে মানে ইরানের এই মানে রেজিম যেটা, সেটা কাবু হয়ে যাবে এবং লোকজন এসে ক্ষমতা দখল করে নিবে। তো সেটা তো অত সহজ না। এটাই অনেকে বলছিল যে রেজিম চেঞ্জ যেটাকে বলে, সেটা করতে গেলে আপনার আকাশ থেকে বোমা ফেলে সেই রেজিম চেঞ্জটা করা যায় না। আকাশ থেকে বোমা ফেলে আপনি নেতাকে খুন করতে পারবেন। নেতার অনেক আশেপাশে অনেক লোকজনকে খুন করতে পারবেন। কিন্তু রেজিম চেঞ্জ আপনি করতে গেলে আপনাকে ওই দেশটাকে দখল করতে হবে। যেমন বাংলাদেশের মতো আরকি। না, বাংলাদেশে তো বাইরে থেকে কেউ এসে দখল করেনি। ওইটাই। ওই যে মানে বাংলাদেশ আপনি সেটাই কিন্তু তো বলছেন যে বাংলাদেশে যেটা হয়েছিল না, না, সেনাবাহিনী না সাবির ভাই মানে ইরানের যে রেজিম চেঞ্জটা হচ্ছে না, কারণ আপনি বলছেন যে এটা রেজিম চেঞ্জ তো আর আকাশ থেকে বোমা মেরে হয় না। হুম, ভেতর থেকে জিনিসটা হতে হয়, তাই না? সো এক্সাক্টলি। বাংলাদেশে তারা এটি আগে থেকেই দখল করতে পেরেছিল। না, আমি বলব না বাংলাদেশে কেউ দখল করেছে। বাংলাদেশে কেউ দখল করেনি। বাংলাদেশে যেটা হয়েছে যে একটা আন্দোলনের একটা পর্যায়ে সেনাবাহিনী, বাংলাদেশেরই সেনাবাহিনী, না আপনি যেটা কোনো দখলদার সেনাবাহিনী না, বাংলাদেশেরই সেনাবাহিনী তারা ডিসাইড ওই করেছে ওরাই তাদের হয়ে তাদের না না, প্রক্সি করেছে। না আমেরিকার প্রক্সি না। প্রক্সি হয়েছে। ওটা তো বাংলাদেশের সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধানকে কে নিযুক্ত করেছে? শেখ হাসিনাই তো নিযুক্ত করেছে। না, না তো তারা এটা তো তারই প্রক্সি হয়েছে। সেনাবাহিনী। আপনি 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 সহজ করে বলেন না কেন যে এটা আমি প্রক্সি বলছি হয়েছে। না, না, এটা সিম্পল। বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী আন্দোলনে সম্পৃক্ত ছিল আবার এবং অনেক, অনেক জনগোষ্ঠী তো ছিল না, তাই না? যেমন না ইরানের ছিল ক্ষেত্রে না, হয়েছে কারা ছিল না সেটা তো বাদ। আপনি যখন আন্দোলন চলছে তখন আপনি আন্দোলনে আছেন বা আন্দোলনের বিরোধিতা করছেন। ২ টার একটা করতে হবে। আপনাকে ২ টাই রাস্তায় করতে হবে। না আপনি যদি বাসায় বসে আপনি যেমন Facebook এ করে বিরোধিতা ইরানটা করেন তাহলে ব্যাখ্যা হবে না। সাবির মুস্তাফা আপনি যেমন করে ইরানটা ব্যাখ্যা করলেন যে এটা হুম, আসলে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার বাস্তবায়ন হলো না। কারণ তিনি রেজিম চেঞ্জ করতে চেয়েছিলেন। শুধুমাত্র হুম, খামেনির মৃত্যু তিনি চাননি। তিনি পুরো শাসন ব্যবস্থাটারই পরিবর্তন করতে চেয়েছিলেন হুম, যেটিকে আমরা মানে রেজিম চেঞ্জই বলি, তাই না? হুম। তো আপনি সেই একই কথা এই রেজিম চেঞ্জ করতে হলে আপনি ভেতর থেকে করতে হবে, উপর থেকে বোমা মেরে হবে না। এই তো আপনি বলছেন। তো হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে যেটি হলো, তো বাংলাদেশেও তো বাংলাদেশের অর্ধেক মানুষ ধরেন কথার কথা যদি ধরি যে অর্ধেক মানুষ সরকারের বিপক্ষে ছিল। অর্ধেক মানুষ তো আওয়ামী লীগের পক্ষে। ফলে আ না, এটা আপনি বলতে পারেন না। কারণ সেটার কোনো প্রমাণ নেই। আমরা শুধু জানি কারা বিপক্ষে ছিল কারণ তারা রাস্তায় ছিল। কারা পক্ষে ছিল তারা তো রাস্তায় ছিল না। সো আমি কি করে জানবো যে পক্ষে কয়জন ছিল? হুম, রাস্তায় তো আমি কোনো মিছিল দেখিনি আওয়ামী লীগের পক্ষে। হুম। আ এর একটা গুড পয়েন্ট যে আওয়ামী লীগের তরফ থেকে বলা হয় যে তাদেরকে আ কিংবা শেখ হাসিনা তিনি রক্তাক্ত অবস্থা করতে চাননি এরকমটি বলা হয়। কিন্তু আওয়ামী লীগের নেতারা বলেন তারা প্রস্তুত ছিলেন। তাদের ৫ লাখ লোক ঢাকা শহরে ওই ৪ তারিখ ৫ তারিখে উপস্থিত ছিলেন। বাট চূড়ান্ত নির্দেশনা না থাকার কারণে তারা রাস্তায় নামেনি। যাই হোক এখন আ আপনি বুঝতে পেরেছেন যে আ তাহলে কি ধরেন খামেনি প্রায় ৪০,০০০ মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে, তাই না? ইরানের। ওটা বাকওয়াজ কথা। তাহলে কত মানুষকে হত্যা করেছে? ইরান সরকার এই যে সম্প্রতি যেই বিক্ষোভ হলো সেই বিক্ষোভে
সেই বিক্ষোভে ইরান সরকার বলছে ৩,১০০ কত জানি মারা গেছে। আর কেউ বলছে হাজার, কেউ বলছে ৩০,০০০, কেউ বলছে ৪০,০০০। তো ৩০,০০০, ৪০,০০০ এখন আপনি দেখেন ২ দিন ধরে বিক্ষোভ হয়েছে, গোলাগুলি হয়েছে। ২ দিনে যদি আপনি ৩০,০০০ মানুষ মারতে চান, এটা সম্ভব না। এটা সম্ভব না। আপনাকে একেবারে উপর থেকে বোমা ফেলতে হবে। জাস্ট ওই তার মানে ফাঁসি কার্যকর করেছে তো অনেক মানুষের। খুবই না, শর্ট ফাঁসি কার্যকর খুব খুবই কম শর্ট করেছে। ট্রায়ালে। না, ওটা তো না, আমি বলছি ২ দিনে, ২ দিন হয়েছে ঘটনা। এবং ট্রাম্প তো দাবি করে যে কাউকে ফাঁসি দেওয়া হয়নি, কারণ সে বন্ধ করে দিয়েছে ফাঁসির ব্যাপারটা। আর ফাঁসির আদেশ হয়েছিল ১,০০০ এরও কম লোকের বিরুদ্ধে। তো যাই হোক, আমি জানি, মানে এটা সবাই জানে যে ৩ থেকে মেবি ৫,০০০ লোক মারা গেছিল কনফার্মড। আর যে ৩০,০০০, ৪০,০০০ বলা হয়, এগুলো হচ্ছে ওর গল্প। এগুলো আমি একদমই পাত্তা দেই না। জি। এখন ধরেন ইরানে যে এরকম একটা তাদের খামেনি সরকারের এরকম একটা শক্ত অবস্থান আছে। এটি কি আপনার মনে হয় আমেরিকা বা ইসরায়েল জানতো না? সরি, আরেকবার বলেন? মানে ইরানে যে খামেনি সরকারের এরকম শক্ত একটা জনভিত্তি আছে, হুম। জনগণের সমর্থন আছে। যে কারণে তারা রেজিম চেঞ্জটি করতে পারল না বলে আপনি মনে করছেন? আপনার কি মনে হয় সেটি আ পা আমেরিকা কিংবা ইসরায়েল এই অ্যাসেসমেন্ট তাদের ছিল না? এখন অ্যাসেসমেন্টটা হয়তো তাদের ছিল। কিন্তু আমি কিন্তু বলছি যে রেজিম চেঞ্জ এর কোনো লক্ষণ আমি এখনো দেখছি না। তার মানে না যে ১০ দিন পরে সেটা হবে না। হ্যাঁ? এখনো আমি কোনো লক্ষণ দেখছি না। কিন্তু এই রেজিমের যে শক্তি, সেটা কি হতে পারে সেটা অবশ্যই আমেরিকা এবং ইসরায়েল জানে। কিন্তু আমার যেটা ধারণা, তারা মনে করেছিল যে এই রেজিমের মূল শক্তি হচ্ছে এই রেভলিউশনারি গার্ড, এই যে আধা সামরিক বাহিনী যেটা, যাদের কমান্ডার একদম সরাসরি সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহি করে, এবং পুলিশ, এগুলো হচ্ছে তাদের ক্ষমতার উৎস। কাজেই এখানে যদি ভয় ঢুকানো যেতে পারে, এদের সব টপ লেভেল নেতাদেরকে হত্যা করে যদি একটা ভয় ঢুকানো যেতে পারে, তাহলে হয়তো তারা আর সেই শক্তিটা আর থাকবে না। তো এখন এটা হয়তো তাদের একটা, কি বলবো, মানে কল্পনার প্রসূত ব্যাপার। তারা মনে করেছিল যে আমি মানে একেবারে ব্যাপক বোমাবাজি করে এদেরকে কাবু করে ফেলতে পারবো। তো এখন পর্যন্ত সেই কাবু হওয়ার কোনো লক্ষণ, যেটা আমি বলছি যে এখনো পর্যন্ত সেরকম কোনো লক্ষণ দেখছি না। তারা হয়তো ক্যালকুলেট করেছে যে এই রেজিমের ভিত্তিটা আসলে অত শক্ত না। কিন্তু মানে যদি এই রেজিম চেঞ্জটা তারা করতে না পারে, তাহলে হয়তো তাদেরকে স্বীকার করতে হবে যে রেজিমের আ ভিতটা কত শক্ত। সো এটা এখন ডিপেন্ড করে যে তারা যেটা ধারণা করেছিল সেটা বাস্তব কি অবাস্তব। তারা কি নিজেদের প্রোপাগান্ডায় বিশ্বাস করে? কারণ তাদের প্রোপাগান্ডাটা হচ্ছে যে ইরানের সবাই হচ্ছে এই সরকার বিরোধী। কিন্তু ঘটনা তো সেটা না। আজকেই আমরা যেটা দেখলাম যে তেহরান এবং অন্যান্য শহরে হাজার, লাখ মানুষ বের হয়েছিল এই আয়াতোল্লাহ খামেনির জন্য শোক প্রকাশ করতে এবং তার হত্যার জন্য প্রতিশোধের ডাক দিতে। কাজেই তাদের যদি সমর্থন না থাকতো, তাহলে এই ঘটনা ঘটতো না। বরঞ্চ উল্টা ঘটতো। হুম। খামেনির মৃত্যুর খবর শুনে হাজার বিরোধীরা রাস্তায় নামতো এবং ওই বিভিন্ন জায়গা, সরকারি ভবন-টবন দখল করার চেষ্টা করত। কিন্তু সেটা তারা করেনি। হয়তো তারা মনে করেছে যে এখনো সময় আসেনি। এখনো বোমাবাজি, মানে বোমাবর্ষণ চলছে। এখনো ওই ইরানের যেই প্রতিষ্ঠানগুলো আছে ইসলামী সরকারের, সেগুলাকে দুর্বল করার জন্য আরো বোমা বর্ষণ হবে, আরো সামরিক অভিযান চলবে ইসরায়েল এবং আমেরিকার তরফ থেকে। হয়তো তারা ওয়েট করছে যে সেটা হওয়ার পর তারা রাস্তায় নামবে। সো সেটাও হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত সেটার কোনো লক্ষণ আমি দেখছি না। হুম। আ এবার যদি একটু আসি যে ধরেন ইরানের প্রতি সারা পৃথিবী থেকেই মানে পাল্টাপাল্টি ধরেন খামেনির মৃত্যু হয়েছে। এজন্য সারা পৃথিবীতেই শোকের মাতম চলছে। আ যদিও মানে ধরেন ইসলাম ধর্মে তারা তো শিয়া আ হুম। ধর্মাবলম্বী, তাই না? আ কিন্তু আ সুন্নিরাও ধরেন বাংলাদেশেও বিভিন্ন গোষ্ঠী জামাতে ইসলামী, অন্যান্য ইসলামী গোষ্ঠী তারা খামেনির মৃত্যুতে মাতম করছে। পৃথিবীর অন্যান্য জায়গায় যেমন মাতম হচ্ছে একই সঙ্গে তারা আনন্দ উল্লাসও প্রকাশ করছেন। এবং আমি শুনেছি ইরানের প্রতি ২ জন জনগোষ্ঠীর মধ্যে ১ জন নাকি নাস্তিক। তো এই যে এই যে ধর্মীয় একাত্মতা বোধ করা, এটার পিছনে কি শুধুমাত্রই ইসলামিক আ মানে ইসলামিক সেন্টিমেন্টাই কাজ করছে নাকি মানে কারণ এটা তো মিলে না। ধরেন ইসলামের মধ্যেই তো কতগুলো ভেদ। বাংলাদেশে তো শিয়াদেরকে হত্যা করা হয়। আবার না, সেই মানুষই
আ সেই মানুষই আবার ধরেন ইরানের জন্য কাঁদছে। মানে কন্ট্রাডিকশনটা না, বাংলাদেশে শিয়াদের হত্যা করা হয় এই কথাটা বোধহয় একটু বেশি হয়ে গেল। আপনি খুব একটা নজির দেখাতে পারবেন না যে শিয়াদেরও হত্যা করা হয়েছে শিয়া হওয়ার তাদেরকে তো জন্য। মুসলমান বলেই মানে না। কে বলছে শিয়াদেরকে? আমার তো মনে আছে ২০০২-৩ সালের পাকিস্তানে দিকে করা হয়। পাকিস্তানে করা হয়। কিন্তু আম বাংলাদেশে শিয়াদেরকে হত্যা করা হয়েছে এরকম নজির খুব আমি দেখি নাই। ২ একটা ঘটনা আছে। ওই হোসেনি দালানে একবার বোমা মারা হয়েছিল। এক্সাক্টলি। হুম। ওই এক ওই একটাই। ওটা ছাড়া আপনি খুঁজে পাবেন না। তো যাই তারা তো হোক প্রকাশ্যেও আসতে পারে না। কারণ শিয়াদেরকে তারা তো মুসলমান হিসেবেই মান্য করে না। না, শিয়াদেরকে মুসলমান হিসেবে মান্য করে। সুন্নিরা করে। আ যেটা নিয়ে মানে এরা ক্যাচল করে সেটা হচ্ছে আহমদীদের নিয়ে। তারা চায় আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। কিন্তু বাংলাদেশ সরকার, কোন সরকারই কখনোই সেটা করেনি। কিন্তু আপনার যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে মাতম। আমি বাংলাদেশে এখনো কোনো মাতম দেখিনি। জামাত ইসলামী কি করছে আমি জানি না। তাদের দেখলাম যে তাদের মানে প্রধান ডাক্তার শফিকুর রহমান তিনি একটা বিবৃতি দিয়েছেন। সেখানে শোক জানিয়েছেন। জানাতেই পারে। আচ্ছা, কিন্তু যেখানে রিয়েলি গন্ডগোল হয়েছে আপনি দেখবেন পাকিস্তান, আ আপনার ইরাক, আপনার লেবানন এইসব দেশে কিন্তু বেশ ভালো সংখ্যক শিয়া সম্প্রদায় আছে। এবং সেজন্য তারা কিন্তু এই আয়াতোল্লাহ খামেনেই যে ইরানের সর্বোচ্চ নেতা তাকে কিন্তু তাদেরও আধ্যাত্মিক নেতা হিসেবে গণ্য করে। সেজন্য তাদের ওই মধ্যে এই শোকটা। পাকিস্তানে তো আপনার ১৮ জন মারাই গেছে। তারা আমেরিকান বিভিন্ন কনসুলেট শহরে লাহোরে, ইসলামাবাদে, করাচিতে বিভিন্ন করাচিতে জায়গায় হুম। এবং এই নিরাপত্তা বাহিনী মানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী না, এমবাসির যে নিরাপত্তা বাহিনী, নিজেদের যে নিরাপত্তা বাহিনী, ইউএস মেরিনস তাদের গুলিতে বেশিরভাগ লোক মারা গেছে। তো লেবাননেও এরকম অনেক গন্ডগোল হয়েছে। ইরাকে হয়েছে। ইরাকে বিক্ষোভ করার চেষ্টা করা হয়েছে, আটকে দিয়েছে। সো এটা মূলত আমি বলব যে মানে ইরানের বাইরে এই শোকের মাতম এটা মূলত শিয়াদের মধ্যে সীমাবদ্ধ। আর আরেকটা হচ্ছে যে ওই কিছু বামপন্থী সংগঠন যারা এটাকে একটা মানে সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসেবে দেখছে। কারণ ইরান হচ্ছে একটা সার্বভৌম ৩য় বিশ্বের একটা সার্বভৌম দেশ। সেখানে আমেরিকা এসে আক্রমণ করছে। এটাকে তারা একটা সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসেবে দেখছে এবং তারা মনে করে যে আমেরিকা আসলে এখানে যে ইরানের যে তেল সম্পদ আছে, অন্যান্য খনিজ সম্পদ আছে, সেটাকে দখল করার জন্যই এই অভিযানটা চালাচ্ছে। গণতন্ত্র হচ্ছে একটা বুলি মাত্র। মানে ঠিক যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে পাকড়াও করে নিয়ে গেল নিউ ইয়র্কে এবং তারপরে কি হলো? তারপরে কিন্তু ওখানে রেজিম চেঞ্জ হয়নি। ওখানে সিম্পলি ভেনেজুয়েলার যে তেল সম্পদ আছে, সেই তেল সম্পদটা প্রেসিডেন্ট ট্রাম্প তার দখলে নিয়ে নিয়েছে। ওই তেল শুধুমাত্র তার অনুমতি নিয়ে বিক্রি করতে পারবে এবং বিক্রি করার পর যে টাকা আসবে, এই টাকাটা ট্রাম্পের কাছে যাবে। তিনি কাতারে একটা ব্যাংক অ্যাকাউন্টে এটা রাখবেন এবং তার অনুমতি ছাড়া ওই টাকা খরচ করা যাবে না। সো উনি এইভাবে করছেন জিনিসটা। সো এখন ইরানে তার কি পরিকল্পনা আমি জানি না। কিন্তু তার ঘোষিত পরিকল্পনা ছিল রেজিম চেঞ্জ। এখন সেটা হবে কি হবে না, আপাতত হচ্ছে না। কিন্তু তিনি কতদূর যাবেন? তিনি কি ওয়েট করবেন? তিনি কি অভিযান চালিয়ে যাবেন? যুদ্ধটাকে তিনি চালিয়ে যাবেন আনটিল রেজিম চেঞ্জ হয়? সেটা হচ্ছে একটা প্রশ্ন। কারণ ট্রাম্প কিন্তু দীর্ঘ যুদ্ধ পছন্দ করেন না। তিনি চান যে আজকে শুরু করব কালকেই শেষ। হ্যাঁ? আমি একটা বিজয় ঘোষণা করে দিতে পারলেই হইল। না কিন্তু তা তিনি মনে হয় না। কারণ আমাদের এখানে আপনি জানেন যে আমেরিকানরা যখন একটা যুদ্ধ পরিস্থিতি থাকে, তখন প্রেসিডেন্টের উপর তাদের সব রকম সমর্থন দিয়ে রাখে। প্রেসিডেন্টের উপর তারা নাখোশ থাকে না। থাকলেও সেটি তারা প্রকাশ্যে আসতে দেয় না। ফলে এই বছর নভেম্বরে মিড টার্ম ইলেকশন আছে। হুম, সো এবং ট্রাম্পের যে জনপ্রিয়তা সেটা কিন্তু ডাউনওয়ার্ড এ। একদম। এখন অনেকেই মনে করছেন তিনি যুদ্ধটা হয়তো চালিয়ে যাবেন মিড টার্ম কে সামনে রেখে। এটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আজকেই প্রথমবারের মতো আমেরিকানরা স্বীকার করল যে তাদের ৩ জন সৈন্য মারা গেছে। ৫ জন আহত হয়েছে। তো এটা অনেকে মনে করে যে এর আগেই হয়তো হতাহতের ঘটনা ছিল কিন্তু ঘোষণা দেয়নি। আজকে ইসরায়েলে ৯ জন মারা গেছে। ৫০ জন আহত হয়েছে। সো এই মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। এবং আমেরিকানরা কিন্তু মানে তারা কিন্তু এই যুদ্ধটা চায়নি। এই যুদ্ধের পক্ষে আমেরিকান জনগণের মাত্র ২১% সমর্থন দিয়েছিল। তারপরেও ট্রাম্প এই যুদ্ধে গেছে। কারণ তিনি মনে করেছেন যে যুদ্ধটা আজকে শুরু করব, কালকে শেষ হয়ে যাবে। কিছু হওয়ার মানে বোঝার আগেই আমি বিজয় ঘোষণা করে চলে আসলাম। কিন্তু যদি যুদ্ধটা চলতে থাকে এবং প্রতিদিন যদি আমেরিকান সৈন্য
নিহত হবার খবর আসতে থাকে, তাহলে কিন্তু ট্রাম্পের জন্য পরিস্থিতি মানে রাজনৈতিক পরিস্থিতি তার প্রতিকূলে যেতে থাকবে। তখন তিনি কি করবেন? কারণ তিনি কিন্তু বেশিদিন বসে, বসে যুদ্ধ চালানোর মানুষ না। আম এবং তিনি সবসময় বলেছেন যে তিনি এই ধরনের যুদ্ধ পছন্দ করেন না। এবং সেজন্যই ইরানিয়ানরা চেষ্টা করবে হয় ট্রাম্পকে মেনে নিতে হবে এই যে সরকার ব্যবস্থা সেটাকে মেনে নিয়ে একটা মানে যে চুক্তির জন্য আলোচনা হচ্ছিল সেরকম একটা চুক্তি করবে। অথবা ইরানিয়ানরা যুদ্ধ চালিয়ে যাবে। এটা দীর্ঘায়িত করবে তারা। কারণ যত দীর্ঘ হবে ট্রাম্প তত বিরক্ত হতে থাকবে এবং তত সে এটা থেকে বের হওয়ার চেষ্টা করবে। এবং সে যদি মীমাংসা না করে বের হয়ে যায়, রেজিম চেঞ্জ হওয়ার আগে যদি সে চলে যায় যুদ্ধ থেকে, তাহলে তো এটা তার জন্য একটা পরাজয় হবে। ইরানের জন্য একটা বিজয় হবে। হুম। তো কিন্তু ইরানের কি এতটা শক্তি আছে যে আমেরিকার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকবে? আমেরিকার সঙ্গে কেন? ইরানের আ ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করে টিকে থাকার শক্তি নাই। আর আমেরিকার সাথে তো কথাই নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা মানে উইল পাওয়ার এর ব্যাপার। ইরান যুদ্ধটা দীর্ঘায়িত করতে পারে। যেরকম ধরুন গাজায়। মানে পুরো গাজাকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলিরা। ৭০,০০০ মানুষ নিহত হয়েছে। কিন্তু হামাসকে দিয়ে কিন্তু আত্মসমর্পণ করাতে পারেনি। হামাস কিন্তু এখনো আছে। তাদের ১৪-১৫ হাজার সৈন্য আ যোদ্ধা মারা গেছে। ইসরায়েলিদের মতে। তারা ১৫-১৬ হাজার হামাস যোদ্ধা হত্যা করেছে। তারপরেও কিন্তু হামাসকে তারা আত্মসমর্পণ করাতে পারেনি। তাদের সব নেতাকে তারা মেরে ফেলেছে। তারপর কিন্তু হামাস এখনো আছে এবং যেসব জায়গায় থেকেই ইসরায়েলি সৈন্যরা সরে যায় সেখানেই দেখা যায় যে হামাস আ যোদ্ধারা পুনরায় বের হয়ে জায়গাটার নিয়ন্ত্রণ নিয়ে ফেলছে। কাজেই মানে আপনার সামরিক শক্তি যতই থাকুক, আপনি একটা মানে শত্রুপক্ষকে একদম ধ্বংস করে দিতে পারেন। কিন্তু তার যদি মনোবলটা আপনি ধ্বংস না করতে পারেন, তাহলে কিন্তু যুদ্ধটা আপনার অনুকূলে থাকে না। এবং ইরানের ব্যাপারটা হচ্ছে যে তারা একটু হামাসের মতোই যুদ্ধ করবে। তাদের ওই মনোবলটা আছে। এখন মনোবলটা তারা ধরে রাখতে পারে কিনা সেটা হচ্ছে বড় কথা। এখানে মানে ক্যালকুলেশনটা হচ্ছে যে ওদের যে টপ লিডারশিপকে যদি আমি হত্যা করে ফেলি, তাহলে নতুন লিডারশিপ তাদের অত অভিজ্ঞতা থাকবে না, তাদের অত শক্তি থাকবে না, রাজনৈতিক শক্তি থাকবে না। সেজন্য হয়তো সেরকম মনোবলটা তারা ধরে রাখতে পারবে না। এইটা হয়তো আশা করছে হুম। ট্রাম্প এবং নেতানিয়াহু, যেটা হেজবুল্লাহর বিষয় মানে ক্ষেত্রে ঘটেছিল লেবাননে। কিন্তু সাবির ভাই আমি যদি একটু বাংলাদেশে ফিরি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আ আমেরিকার বেস গুলোতে হামলার নিন্দা জানানো হয়েছে। কিন্তু আমরা সবসময় বলি যে আমরা হচ্ছি গিয়ে ৯০ ভাগ মুসলমানের দেশ, তাই না? কিন্তু খামেনির মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তো শোক জানানো হলো না। হ্যাঁ, এটা খুবই উল্টা, উল্টা আমেরিকার বেইজে হামলার জন্য নিন্দা জানানো হলো ইরানের। হুম। মানে আচ্ছা আমরা যেটা আমাদের পররাষ্ট্র নীতি কমপ্লিটলি কি এখন আমেরিকা নির্ধারিত হয়ে গেল? না আমার মনে হয় এখানে খেলাটা অন্যরকম। ২ টা একটা হচ্ছে যে আমেরিকাকে চটাতে যাচ্ছে না। সেজন্য আম তারা আমেরিকা যে ইরানের উপর আক্রমণ করেছে সেটার কোনো নিন্দা তো জানায়নি এবং খামেনি যে কে মারা হয়েছে সেটার কোনো উল্লেখও নাই ওই স্টেটমেন্টে। মানে হুম, তাকে শোক জানানো তো পরের কথা। কোনো উল্লেখই নাই। কিন্তু বাংলাদেশ যেটা করেছে যে এই ছোট, ছোট আরব দেশগুলা সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, যদিও সৌদি আরব ছোট না কিন্তু বড়। কিন্তু এইসব উপসাগরীয় আরব দেশগুলোর নাম ধরে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। অর্থাৎ ঠিক ওইভাবে ইরান আমেরিকান ঘাঁটিতে হামলা করেছে সেই কথা না বলে ওদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে সেটা নিন্দা জানিয়ে মানে বাংলাদেশ ওইসব দেশের পাশে দাঁড়ানোর আ মানে চেষ্টা করছে আরকি। দেখাচ্ছে যে আমি তোমাদের পাশে আছি। এটার কারণ তো obvious যে বাংলাদেশে লাখ, লাখ মানুষ ওইসব দেশে কাজ করে। সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে। এবং সেখান থেকে তাদের ওখান থেকে আসা রেমিটেন্সই বোধহয় বাংলাদেশের যত রেমিটেন্স আসে তার অর্ধেকের বেশি। না, অর্ধেকের বেশি না হলেও প্রায় অর্ধেক হতে পারে। কিন্তু মানে একটা আপনি বড় বলতে পারেন যে সৌদি আরব হচ্ছে গিয়ে বাংলাদেশের রেমিটেন্স আয়ের জন্য নাম্বার 1 কান্ট্রি। মাঝে মধ্যে আমেরিকা নাম্বার 1 হয়। নাম্বার মাঝে মধ্যে না হ্যাঁ, মাঝে মধ্যে আমেরিকাও নাম্বার 1 কান্ট্রি। হ্যাঁ, সেজন্য আমি বলছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য যে এত বড় জনগোষ্ঠী ওখানে কাজ করছে। তাদের পরিবারদের কিন্তু সাপোর্ট দিচ্ছে তারাই।
সো ওরা যদি কোনোভাবেই যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো এই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে। আর দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জ আসা বন্ধ হবে। সো ওই দিক থেকে বাংলাদেশ জানে যে এদের পাশে দাঁড়াতে হবেই, এইসব দেশের পাশে। কিন্তু আমার মতে এসব দেশের পাশে দাঁড়ানো সহ ইরানের উপর আক্রমণটাকে নিন্দা করতে পারত। কারণ ইরানের উপর আক্রমণ তো করেছে আমেরিকা এবং ইসরায়েল। এটা তো আরবদের কোনো নিন্দা হচ্ছে না। হ্যাঁ, আক্রমণের নিন্দাটা তো করা দরকার ছিল। কারণ এটা একটা সার্বভৌম দেশ, বাংলাদেশের মতো। অ্যান্ড বাংলাদেশের তো দরকার নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য অন্য সবার সার্বভৌমত্বটাকে সমুন্নত রাখা তো বাংলাদেশের দরকার। হুম। তো সেটা তারা করল না কেন কি মনে হয়? যে এখন আমার মনে হয় আমেরিকার তারা প্রভাব এত আ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলা হয় যে আমাদের সার্বভৌমত্ব কতটুকু আছে এটাই অনেকে প্রশ্ন তুলছে। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বলব যে এটা তো মানে সার্বভৌমত্বের লক্ষণ হলো না। আপনি যদি একটা দেশের উপর মানে বিনা কারণে, কারণ এখানে তো কোনো কারণ দেখাতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। কি কারণ দেখিয়েছে তাদের আক্রমণের জন্য? না, কোনো কারণ আমাদের নিজেদের মানে বাংলাদেশী আমরা কতখানি বাংলাদেশের সার্বভৌমত্ব কতটা আছে যে আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, তাই না? তো হুম। এখন তো আমরা সরাসরি আ এই ধরনের ঘটনার নিন্দা তো বাংলাদেশ জানালো না। সেই শেখ হাসিনার আমলে শেখ হাসিনা তো ফিলিস্তিনে হামলারও নিন্দা জানিয়েছেন, তাই না? না, ফিলিস্তিনে হামলার নিন্দা সবাই জানায়। এটা ব্যাপার না। এখানে কারণ আমেরিকা তো আর ফিলিস্তিনে হামলা করে না। না, এখানে আমেরিকা স্বয়ং আমেরিকা ইনভলভড। আপনি দেখবেন ২০০৩ সালে যখন আমেরিকা ইরাক আক্রমণ করে তখন বাংলাদেশ নিন্দা জানিয়েছিল? আপনি শেখ হাসিনার কোনো ভালো কিছু দেখেনই না। না, না, আমি বলছি যে এটা কোনো ব্যাপার না। বাংলাদেশের প্রতিটা সরকারই ফিলিস্তিনিদের সমর্থন করে আসছে। এমন কোন সরকার বাংলাদেশে আসে নাই যারা ফিলিস্তিনিদের সমর্থন করেনি। হ্যাঁ? হুম, ভারতেও সেটা ছিল ঘটনা। কিন্তু শুধু নরেন্দ্র মোদী এসে সেটা চেঞ্জ করে দিয়েছে। তিনি আর ফিলিস্তিনের নাম মুখে আনেন না। হুম। তিনি এখন ইসরায়েলে মাত্র কদিন আগে তো হুম, ইসরায়েল সফর করলেন। ২-৩ দিন আগে হলো। হুম। কিন্তু আমি বলতে চাচ্ছি বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি বড় পরিবর্তন এলো তাহলে? আমি জানি না। এটা একটু দেখতে হবে যে বাংলাদেশ কি কখনো আমেরিকার কোনো আগ্রাসনের নিন্দা করেছিল কিনা। এটা আমার মনে হয় যদি শুধু ইসরায়েল হতো তাহলে বাংলাদেশ নিন্দা করত। কিন্তু যেহেতু এটা আমেরিকা ইনভলভড এবং স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প এটার ঘোষণা দিয়েছেন এই আক্রমণের, তাই বাংলাদেশ একটু ভয়ে একটু ভয়ে তার সার্বভৌমত্বটা যে কত ঠুনকো সেটা প্রমাণ করলো আরকি। হুম। আ আপনি দেখেন, আপনি শুধু বাংলাদেশ কেন, আপনি ইউরোপের দিকে তাকান, আপনি ব্রিটেনের দিকে তাকান। কেউ কি নিন্দা করেছে? না তারা তো ব্রিটেন এলাই। না, অ্যালাইন হলো এখন কি তারা তো হলো? মুসলিমদের নিজেদেরকে ৯০ ভাগ মুসলমানের দেশ দাবি করে না। না, মুসলমান তো মানে এই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরে এরাও তো মুসলমান, তাই না? হুম, তা আমি বলছি যে ধর্ম বিষয় না। আমি ধর্মকে নিয়ে কথা বলছি না। আমি বলছি একটা সার্বভৌমত্ব কথা, সার্বভৌম রাষ্ট্র। সেটার উপর একটা পরাশক্তি আক্রমণ করেছে বিনা কারণে। কোন কারণ দেখাতে পারেনি। কারণটা কি হয়? যে ঐখান থেকে আমার নিরাপত্তার জন্য একটা মানে হুমকি আসছে। এটা তো ধরেন যুদ্ধ। সাবির মুস্তাফা এটা তো ধরেন যুদ্ধ হচ্ছে, হুম, হ্যাঁ? যুদ্ধ পরিস্থিতিতে ওই যে দেয়ার ইস নো রুলস ইন লাভ অ্যান্ড ওয়ার, তাই না? মাত্র কদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে তুলে নিয়ে আসলো, হুম, কটা দেশ নিন্দা জানিয়েছিল? এক্সাক্টলি, এক্সাক্টলি। সেটাই বলছি যে আমেরিকা যখন ইনভলভ থাকে তখন এই ছোট, ছোট দেশগুলা তো নিন্দা করতে পারে না। ইউরোপ তো করেই না। কারণ আপনি বলছেন তারা মিত্র। কিন্তু মিত্রতার বাইরেও ইউরোপ আমেরিকাকে চটাতে চায় না। আর মানে নিন্দা না করা তো দূরে থাক। ব্রিটেন তো এখন রাস্তা খুঁজছে কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করা যায়। হুম, কারণ নরমালি কি হয়? নরমালি হয় আমেরিকান প্রেসিডেন্ট এই ধরনের কোন অভিযান চালাতে গেলে ইউরোপিয়ানদের সাথে নিয়ে চালায়। ইউরোপিয়ান অংশগ্রহণ করে। মানে ব্রিটেন বা ফ্রান্স এরা অংশগ্রহণ করে। কিন্তু এবার সে পাত্তা দেয় না ইউরোপিয়ানদের। এখন ইউরোপিয়ানরাই যে ব্রিটেন এখন চেষ্টা করছে, রাস্তা খুঁজছে কিভাবে আমি এটায় অংশগ্রহণ করতে পারি। যে প্লিজ আমি কি ঢুকতে পারি এর মধ্যে? সাবির ভাই আপনার কি মনে হয় যে হিটলার যেমন করে হিটলার হয়ে উঠেছিলেন, তিনি ১ম এ আ কোন দেশ যেন দখল করলেন? করতে শেষ পর্যন্ত ফ্রান্সও দখল করে নিলেন, রাইট? হুম। এমনকি রাশিয়াও দখল করে নিলেন। হ্যাঁ, তারপরে রাশিয়া তাদের দখল করার পতন চেষ্টা হলো। করলেন আরকি। ছোট করে শুরু হলো, তাই না? হুম, হুম, তো আপনার কি মনে হয় এবং একসময় ১ম এ ইউরোপিয়ানরা হিটলারকে খুব একটা আমলে হুম, নেয়নি।
কিন্তু মানে ২-৩ টা দেশ দখল হয়ে যাওয়ার পরে সম্ভবত পোল্যান্ড দখল হয়ে যাওয়ার পরে তাদের হুঁশ আসে। দেন তারা গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে। সেটা অনেক পরে। অলরেডি হ্যাঁ, অনেক ঘটনা পোল্যান্ডে যখন সে অভিযান চালায় তারপরে ব্রিটেন আর ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে। রাইট। কিন্তু ইয়া আ তখন তো হিটলার ফ্রান্সও দখল করে নিয়েছিল। তারপরেই ফ্রান্স, তারপরে বেলজিয়াম, হল্যান্ড, ডেনমার্ক এক্সাক্টলি। সব হুম, মানে পুরো ইউরোপই তারা দখল করে নিয়েছিল। এমনকি ইংল্যান্ড ভেবেছিল তাদেরও হয়তো দখল করবে, রাইট? তো হুম। রাশিয়াতে গিয়ে হিটলার হচ্ছে গিয়ে মূল আ আঘাতটা পেল আরকি বা ফাঁদে পড়ল হুম। রাশিয়ানদের কাছে। এখন আপনার কি মনে হয় যে এই যে ইউরোপিয়ানদেরকে এলাই না করার কারণে আমেরিকার এরকম একটা ভবিষ্যতে একটা বড় ফাঁদ বা খাদ তৈরি হচ্ছে? না, ইউরোপিয়ানদের সাথে এই যে বৈরিতা, এটা ডোনাল্ড ট্রাম্প সৃষ্টি করেছে। কিন্তু আমেরিকার যে সাধারণ এস্টাবলিশমেন্ট, মিলিটারি সিকিউরিটি এস্টাবলিশমেন্ট যেটাকে ডিপ স্টেট বলা হয় আরকি। যে সিআইএ, আর্মি এরা। তো এদের সাথে ইউরোপিয়ানদের সম্পর্ক সবসময় ভালো ছিল। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের যে মেয়াদ যেটা যখন শেষ হবে, তখন যদি বিশেষ করে যদি ডেমোক্র্যাটরা ক্ষমতায় ফিরে আসে, আমেরিকার সম্পর্ক ইউরোপের সাথে পুনরায় আবার ঘনিষ্ঠ হবে। কাজেই এখানে আমেরিকা কোনো ফাঁদে পড়বে সেটা না। ব্যাপারটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের যে অ্যাডভেঞ্চার যেটা করলেন, ভেনেজুয়েলায় করলেন, এখন ইরানে করলেন। এখন এইটা করতে গিয়ে তিনি যেই ধরনের শক্তি প্রয়োগ করছেন, বিশেষ করে ইরানের সাথে এই কাজটা করতে গিয়ে যেই ধরনের শক্তি প্রয়োগ করছেন, ওই ধরনের শক্তি যখন তিনি সমাবেশ ঘটাচ্ছেন ইরানের চারপাশ দিয়ে, তখন কিন্তু আমেরিকার অন্যান্য অঞ্চল, আম পৃথিবীর অন্যান্য অঞ্চলে থেকে কিন্তু তিনি তার সৈন্য এবং সরঞ্জাম নিয়ে আসছেন। ফলে আমেরিকা কিন্তু সারা বিশ্বে একসাথে ডমিনেট করতে পারবে না। আজকে যদি চীন হঠাৎ করে তাইওয়ান আক্রমণ করে বসে, আমেরিকা কি পারবে তাইওয়ানকে রক্ষা করতে? যেটা তারা বলে যে, "চীন আক্রমণ করলে আমি রক্ষা করতে যাব।" হয়তো কিছু ২ টা আরো বিমানবাহী জাহাজ আছে, ২-১ টা আছে। কিন্তু ২ টা যুদ্ধ একসাথে চালানো, সেটা কিন্তু ট্রাম্পের পক্ষে আ আমেরিকার পক্ষে একদমই সম্ভব হবে না। কাজেই ট্রাম্প মানে নিজেকে কতটা মানে আমেরিকান সামরিক বাহিনীকে কতটা টেনে মানে কঠিন অবস্থায় নিয়ে যাবে সেটা হচ্ছে বিষয়। এবং সেজন্য তিনি চাইবেন যে তারা যেন কোনোভাবেই যুদ্ধে দীর্ঘদিন জড়ায় না পড়ে এবং বেশি যেন ক্যাজুয়ালিটি মানে হতাহত যেন বেশি না হয়। কারণ ওইটা হলে দেশের মানুষ ক্ষেপে যাবে। কারণ তারা জানে যে ইরান আমেরিকার জন্য একটা জীবন মরণ হুমকি না। কাজেই তার বিরুদ্ধে এভাবে যুদ্ধ করা আমেরিকার কোনো প্রয়োজন নেই। এটা আমেরিকার জনগণ মনে করে। এবং সেজন্য অনেকে মনে করছে যে এটা ইসরায়েলের মানে যুদ্ধ। ইসরায়েলকে মানে ইসরায়েলের হয়ে আমেরিকা যুদ্ধটা করছে। ইসরায়েলকে সাথে নিয়ে ইসরায়েলের হয়ে যুদ্ধটা করছে এবং যে কারণে এই যুদ্ধের প্রতি আমেরিকান জনগণের সমর্থন নেই। সো এইটা এই ধরনের কাজ মানে ট্রাম্প বেশিদিন করতে পারবে না। আমার মনে হয় এই মানে ইরানের পরে তার হাত কিন্তু বাঁধা হয়ে যাবে। এরপরে কিন্তু এই ধরনের কাজ সে করতে পারবেই না আমার যা মনে হয়। বলা মুশকিল। অবশ্য ডোনাল্ড ট্রাম্প মানে তার যে ক্যাম্পেইন গুলো ছিল ইলেকশনের আগে, তাতে করে তিনি বলছিলেন যে, "কোথায় ইরাক? আমি কেন সেখানে আমার হুম, দেশের মানুষের ট্যাক্সের পয়সা কেন সেখানে ব্যয় হবে? আমার দেশের সেনারা কেন সেখানে গিয়ে যুদ্ধ করে প্রাণ হারাবে? কোথায় আফগানিস্তান?" মানে এভাবে করে তিনি হুম, মানুষের ভিতর থেকে কিন্তু একটা সেন্টিমেন্ট আদায় করেছিলেন। তিনি হুম। এবার উল্টো কাজ যেহেতু করছেন, নিশ্চয়ই মিড টার্ম এ তার একটা ফলাফল আমরা হয়তো দেখতে পাবো। কিন্তু আপনি বলছেন এই যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্প বেশিদিন আসলে চালাবে না। তার মানে কি আপনি বলছেন যে এখানে আ ইসরাইল এবং আমেরিকা কি সহজে ক্ষান্ত হবে বলে আপনারা মনে করেন? এটা একটু কিংবা পারমাণবিক হামলার এখানে কোনো আশঙ্কা আছে কিনা? না, পারমাণবিক হামলার কোনো আশঙ্কা আমি দেখছি না। কিন্তু ইসরায়েল এটা চালিয়ে যেতে পারবে, চালিয়ে যেতে চাইবে। কারণ তারা আসলে মনে করে যে এই ইসলামিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করা দরকার তাদের জন্য। তারা কতগুলো জিনিস ধ্বংস করতে চায়। তারা চায় যে ইরানের যেন কোনো পারমাণবিক কোনো শক্তি মানে বোমা তো পরের থাক। তাদের কোনো রিঅ্যাক্টর, কোনো চুল্লি, কোনো কাজ যেন না হয়। তাদের যেন কোনো ইউরেনিয়াম তারা এনরিচ করতে না পারে, যেটা দিয়ে বোমা বানানো যায়। এইটা তারা নিশ্চিত করতে চায়। দ্বিতীয়ত তারা নিশ্চিত করতে চায় যে ইরানের যেন কোনো ক্ষেপণাস্ত্র শিল্প না গড়ে ওঠে। মানে তাদের যা ফ্যাক্টরি আছে, যা উৎপাদন ক্ষমতা আছে সব যেন তারা ধ্বংস করে দিতে চায়। যেন ইরানের কোনো ক্ষেপণাস্ত্র না থাকে। যাতে ইসরায়েলে হামলা করার এবং তার যেন কোনো নৌবহর না থাকে।
যাতে করে ওই আপনার হরমুজ প্রণালী যেটা দিয়ে পৃথিবীর অনেক গ্যাস এবং তেল রপ্তানি হয়, সেই প্রণালী যেন তারা অবরোধ না করতে পারে কোনো সময়। এই ৩ টা হচ্ছে আমেরিকাও চায় এটা, ইসরায়েলও চায় এটা। আর ইসরায়েল আরেকটা জিনিস চায় যে একেবারে এই ইসলামী শাসন ব্যবস্থা যাতে টোটালি ধ্বংস হয়ে যাক, যাতে নতুন সরকার মানে নতুন শাসন ব্যবস্থা আছে যারা ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক করবে। নেতানিয়াহু আসলে মধ্যপ্রাচ্যের ম্যাপ মানে মানচিত্রটাই বদল করে দিতে চাচ্ছে। এই যে তারা যখন ইরানে হামলা চালায়, তাদের বিমান কিন্তু আপনার সিরিয়ার উপর দিয়ে উড়ে আসছে, ইরাকের উপর দিয়ে উড়ে আসছে, জর্ডানের উপর দিয়ে উড়ে যাচ্ছে। কেউ তাদেরকে বাধা দিচ্ছে না। সো তারা চায় যে একেবারে তাদের এই ধরনের একটা আধিপত্য আছে ওই অঞ্চলে অলরেডি। আগে কিন্তু সিরিয়ার উপর দিয়ে সেভাবে যেতে পারত না, তাদেরকে বাধা দেওয়া হতো, ওই বাধা অতিক্রম করে যেতে হতো। কিন্তু এখন তারা বিনা বাধায় সিরিয়া, ইরাক এবং জর্ডানের উপর দিয়ে তারা তাদের বিমান বহর চালাতে পারছে। আমাদের প্রচুর পরিমাণে শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করেন। আমি অন্তত একজনের মৃত্যুর খবর পেয়েছি বাহরাইনে, যখন যেখানে হামলা হয়েছে ওখানে একজন বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বাড়ি সিলেটের হবিগঞ্জে সম্ভবত। দুঃখ প্রকাশ করছি। তবে মানে মানুষ একটা ভীতির মধ্যে দিন কাটাচ্ছে মধ্যপ্রাচ্যে। বাংলাদেশী যারা রয়েছেন তারা নিরাপদে থাকার চেষ্টা করছেন, কিন্তু সাবির মুস্তাফা, অর্থনীতিতে একটা বড় প্রভাব তো পড়তে যাচ্ছে মনে হয় এটির। সব নির্ভর করবে যে এই যুদ্ধটা কতদিন ধরে চলে। কারণ এই মুহূর্তে আপনার কি আছে? আপনার হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারছে না। একটা ট্যাঙ্কার যাচ্ছিল, ওকে মানে মিসাইল অ্যাটাক করে ওটাকে মানে আগুন জ্বালিয়ে দিয়েছে। তারপরে আপনার যে বড় বড় বিমানবন্দর দোহা, দুবাই, আবুধাবি এগুলো সব বন্ধ, যার ফলে পশ্চিম থেকে পূর্বে লোকজন যাতায়াত করতে পারছে না। কারণ এগুলো তো ছিল কানেক্টিং এয়ারপোর্ট। আবার পূর্ব থেকে পশ্চিমে যেতে পারছে না, মানে এশিয়া থেকে আপনার ইউরোপে যেতে পারছে না। অনেক ট্রাফিক বন্ধ হয়ে আছে। আর এগুলো যদি চলতে থাকে তাহলে তো আপনার বাংলাদেশের মতো দেশে অর্থনীতিতে প্রভাব পড়তে হবেই। কারণ বাংলাদেশের জ্বালানি অনেক অংশ আপনার এই মধ্যপ্রাচ্য এই গালফ থেকে আসে। তাহলে সেগুলো তো মানে বন্ধ হয়ে যাচ্ছে, মানে বন্ধ থাকবে আর কি। আর যদি বিমান চলাচল এভাবে বাধাগ্রস্ত হয় তাহলে অনেক ব্যবসা এবং লোকজনের যাতায়াত বন্ধ হয়ে যাবে। সো বিপদ অনেক হবে। এটা মানে এই যুদ্ধটা যত দীর্ঘ হবে বিপদের মাত্রাটা তত বাড়তে থাকবে। সো সবাই চাইবে যেন যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। এবং যেই কারণে এই যে ইরান যে এসব আরব দেশগুলো আক্রমণ করছে, অনেকে মনে করছে যে আরে এইসব দেশে আক্রমণ করে তো তুমি এদেরকে দূরে ঠেলে দিচ্ছ, এরা তোমার শত্রু হয়ে যাবে, এরা আমেরিকার সাথে যোগ দিবে, ইসরায়েলের সাথে যোগ দিবে। কিন্তু ইরানের ক্যালকুলেশন হচ্ছে যে এরা চায় শান্ত একটা পরিবেশ। সেই শান্ত একটা পরিবেশে তারা উৎপাদন করবে, তারা টাকা বানাবে, আরামে থাকবে, সেটাই তো তারা চায়। তো আমি যদি এদেরকে আক্রমণ করতে থাকি তখন এরাই চাপ দিবে ট্রাম্পের উপর যে ভাই যুদ্ধটা থামাও, আমরা এইভাবে চলতে পারবো না। এর মধ্যে কি রাশিয়া কোনোভাবে ইনভলভ হবে? কালকে ভ্লাদিমির পুতিন একটি টুইট করেছিলেন, এক্স হ্যান্ডেলেও দেখলাম। তিনি বলছেন যে ওয়ার হ্যাজ বিগান। হ্যাঁ, রাশিয়া ইনভলভ হবে না, কারণ রাশিয়া তো নিজেই একটা বড় যুদ্ধে জড়িয়ে আছে 4 বছর ধরে, এবং সেটা বিশাল একটা যুদ্ধ। যে যুদ্ধে একদিকে সে আছে আর অন্যদিকে ইউরোপের সব দেশ আছে। তারা ইউক্রেনকে অর্থ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, লোক পাঠাচ্ছে, অনেক কিছু করছে, টেকনোলজি দিচ্ছে, স্যাটেলাইট থেকে ইনফরমেশন দিচ্ছে, ইন্টেলিজেন্স ইনফরমেশন দিচ্ছে। কাজেই এটা বিশাল একটা যুদ্ধ রাশিয়ার জন্য। সেখান থেকে সেই যুদ্ধ চালাতে ইরানকে সাহায্য করা আমার মনে হয় না তার পক্ষে সম্ভব হবে। কিন্তু রাশিয়া যেটা করছে মানে কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন দিচ্ছে, এবং রাশিয়া খুব আপনার মানে আমি শেষ করতে পারলাম না, অনেক প্রশ্ন থাকে তো। আপনার মনে আছে তুলসী গাবার্ড বলেছিলেন যে আমেরিকা আর রিজিম চেঞ্জে ইনভলভ হবে না, রাইট? খুব স্পষ্টই তিনি বলেছিলেন। তাহলে ইরানের এটাতে আপনি বলছেন এটা রিজিম চেঞ্জ করার চেষ্টা করে তারা ব্যর্থ হলো, তাহলে এটা একটু কন্ট্রাডিক্টরি কথা বলছিলেন না? অফকোর্স তুলসী গাবার্ড যে কথাটা বলেছে সেটা তার নিজের কথা, এবং ট্রাম্প প্রমাণ করে দিলেন যে তুলসী গাবার্ড আসলে তার প্রশাসনের তেমন কোনো গুরুত্বপূর্ণ অংশ না। ইনফ্যাক্ট আমি যা দেখেছি আমেরিকান পত্রপত্রিকা যেসব লেখালেখি বেরিয়েছে সম্প্রতি বেশ কিছুদিন ধরেই ট্রাম্প প্রশাসনের যত গুরুত্বপূর্ণ বৈঠক হয় সেখানে তুলসী গাবার্ডকে মানে নেওয়া হয় না।
কারণ তারা তুলসী গাবার্ডকে মোটামুটি সাইডলাইন করে রেখে দিয়েছে। সো তার মতামত আর আসলে ট্রাম্প প্রশাসন কি করছে সেটার মধ্যে বিরাট একটা ফারাক তৈরি হয়ে গেছে। এখন ট্রাম্প হয়তো রেজিম চেঞ্জ সেভাবে চায় না, কিন্তু সে মনে করলো যে ইরানে তাকে কিছু একটা করতে হবে, কারণ ইসরায়েলকে সমর্থন দিতে হবে। এটা ইসরায়েলের যুদ্ধ, এটা কিন্তু ট্রাম্পের যুদ্ধ না, আমেরিকার যুদ্ধ না। আপনি যেটা বলছিলেন একদম শুরু থেকেই আপনি বলছিলেন যে এটা রেজিম চেঞ্জ হলো না। যদি এটা বাংলাদেশের মতো করে, ধরেন আ যে আ আ খামেনি মারা গেছেন। এখন যেই সরকার আসবে, সেই সরকার আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই কাজ করবে। হুম, তাহলে তো আর তাদের সরকার বদলের আর সেই অর্থে কোনো দরকার নেই, তাই না? সেটা কি মানে অবাস্তব? ধরেন ডক্টর ইউনূস চলে গেছেন, হ্যাঁ? হ্যাঁ, এখন বিএনপি সরকার আমরা যতটুকু পররাষ্ট্র তাদের কর্মকাণ্ড যতটুকু দেখছি তারা ওই ধারাবাহিকতাটাই ফলো করবে, তাই তো? তো এখন যেই সরকার ইরানে গঠিত হচ্ছে, সেই হুম। সরকার যদি আমেরিকার আকাঙ্খা অনুযায়ী তারা অ্যাক্ট করে, তাদের রেজিম চেঞ্জ করতে হবে কেন? না, আপনি একটা জিনিস বুঝতে পারছেন না। এটা কিন্তু নতুন সরকার গঠন হচ্ছে না। ইসলামে মানে ইরানের সরকার হচ্ছে ইসলামিক রিপাবলিক। ওইটা ইসলামী সরকার। সেখানে আপনার কে প্রেসিডেন্ট আর কে কোন প্রতিষ্ঠানের নেতা, যেগুলো যাদেরকে হত্যা করা হয়েছে, সেই মানে মানুষগুলাকে রিপ্লেস করা হবে থ্রু দ্য মানে তাদের যে সাংবিধানিক প্রসেস আছে সেটা দিয়ে। সরকার কিন্তু যেটা সেটাই। সরকারের নীতি যেটা সেটাই থাকছে কিন্তু। কারণ এখানে কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে। এখানে কিন্তু শুধু একটা লোককে চেঞ্জ করলেই কিন্তু আপনার যে সবকিছু চেঞ্জ হলো তা না। ইরানে কিন্তু কতগুলো লেয়ার্স আছে আপনার। প্রেসিডেন্ট কিন্তু এখনো আছেন। প্রেসিডেন্ট আছেন, সংসদ আছে, সংসদ কিন্তু আছে। তারপরে গার্ডিয়ান কাউন্সিল বলে একটা প্রতিষ্ঠান আছে, যারা মূলত আপনার সর্বোচ্চ নেতা যিনি ছিলেন, তিনি এদেরকে অ্যাপয়েন্ট করেন। তারা হচ্ছেন যে সব কাজ ইসলামী রীতিনীতি অনুযায়ী হচ্ছে কিনা সেটা তদারকি করার দায়িত্ব তাদের। জি। হ্যাঁ, তারপরে আরেকটা প্রতিষ্ঠান আছে যে প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতা এবং পার্লামেন্টের মধ্যে কোনো গ্যাঞ্জাম হলে তারা এটাকে ঠিক করে। এইসব প্রতিষ্ঠান কিন্তু যা ছিল তাই আছে। কাজেই স্ট্রাকচার, ইসলামিক স্টেটের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু চেঞ্জ হয়নি। খালি কয়েকজন ব্যক্তি, হ্যাঁ, রেভলিউশনারি গার্ডের কমান্ডার, আর্মির চিফ, ডিফেন্স মিনিস্টার, এরা মারা গেছে। এদেরকে রিপ্লেস করা হবে। তার জি। মানে এই না যে সরকার চেঞ্জ হচ্ছে। এটা বাংলাদেশের সাথে কোনো তুলনাই হয় না। জি। এখন এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে গড়ায় নিশ্চয়ই ২-১ দিনের মধ্যে খুব স্পষ্ট হবে। আ পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কিনা এটা নিয়ে মানুষের মধ্যে একটা ভীতিও রয়েছে। কিন্তু দেখতে হবে যে ঘটনাটি কোন দিকে গড়ায়। তবে সাবির আমি শুধু মুস্তফা আমি আমি মানে আপনি যাওয়ার আগে